কোশ্চেনটা হলো ঢাকা বোর্ড 2023। এখানে উদ্দীপকটা কি ছিল? আমাদের 1 নম্বর উদ্দীপক ছিল CH3 CH2 COONA। এই যৌগটার নাম কি? যেহেতু আমাদের এখানে কার্বন 3টা আছে, তাহলে এই যৌগটার নাম হবে সোডিয়াম প্রোপানয়েড। সোডিয়াম প্রোপানয়েড। কিভাবে এই নামটা হলো? যেহেতু এটা একটা লবণ, নামের শেষে কি যোগ হবে? 8। এবং যেহেতু এখানে কার্বন 3টা আছে, যেহেতু এটা একটা অ্যাসিডের লবণ, তাহলে এটার নাম হওয়া উচিত ছিল প্রোপানয়িক অ্যাসিড। লবণ যেহেতু নামের শেষে কি যোগ হবে? 8, তাহলে এটার নাম হলো সোডিয়াম প্রোপানয়েড। এটার সাথে কি যুক্ত হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। কিসের উপস্থিতিতে? ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। তাহলে এখানে X দেওয়া আছে প্লাস সোডিয়াম কার্বনেট দেওয়া আছে। তাহলে এখানে X যৌগটার নাম কি হবে? এটা খুব সহজে শর্টকাটে পারা যায় যে এখানে আমাদের যেহেতু সোডা আছে, লাইম আছে, তার মানে এটা একটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বন সংখ্যা 1 কমে যায়। যেহেতু এখানে কার্বন সংখ্যা 3টা, এদিকে কার্বন কয়টা হবে? 2টা। আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা হলো মূলত অ্যালকেন তৈরির বিক্রিয়া। তাহলে X এর জায়গায় আমাদের কি তৈরি হবে? কার্বন সংখ্যা 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, অর্থাৎ যৌগটার নাম হবে ইথেন। যৌগটার নাম হবে ইথেন। ওয়ালাইকুম আসসালাম অতুল। মনোযোগ সহকারে ক্লাসটা দেখো কেমন? কোথাও প্রবলেম হলে জানাবা। ক্লাস ক্লিয়ার কিনা দেখো। কোথাও প্রবলেম মনে হলে জানাবা। আমি বোর্ডটা আর একটু ঠিক করে নিই। দেখো লেখার কথাগুলো আমি আবার বলতেছি, ঠিক আছে? মাসুম, অতুল। তাহলে এখানে দেখো 1 নম্বরে কি বলছে? সোডিয়াম প্রোপানয়েড। এটা কার সাথে বিক্রিয়া করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। যেহেতু এখানে সোডা আছে, লাইম আছে, অর্থাৎ এটা হলো সোডা লাইম বলা হয়। সোডা লাইম থাকা মানেই হলো এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়া সবসময় কি তৈরি হয়? অ্যালকেন। এটুক জানলাম। এরপরে এখানে যেহেতু আমাদের কার্বন সংখ্যা কয়টা আছে? 3টা। 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ, তাহলে উৎপাদ কি কত ধরনের হবে? উৎপাদ হবে তোমার 2 কার্বন বিশিষ্ট। 2 কার্বন বিশিষ্ট একটা উৎপাদ তৈরি হবে, 2 কার্বন বিশিষ্ট। আর 2 কার্বন বিশিষ্ট উৎপাদটা হবে অ্যালকেন, যেহেতু আমাদের 2 নম্বর সদস্য অ্যালকেনের ইথেন, তাহলে এই যৌগটার নাম হবে ইথেন। তাহলে এখানে আমাদের X যৌগটার নাম হলো ইথেন। X যৌগটার নাম হলো ইথেন। এরপরে আমাদের উদ্দীপকের যে 2 নাম্বার আছে, 2 নাম্বারটা হলো প্রোপিন। এটাকে পলিমারকরণ করা হয়েছে, পলিমারকরণ। তাহলে এই পলিমারকরণ বিক্রিয়ায় প্রোপিন থেকে কি তৈরি হয়? পলিপ্রোপিন। পলিপ্রোপিন। প্রথম প্রশ্নটা হলো জৈব অ্যাসিড কাকে বলে? এই সংজ্ঞাটা কেউই দিতে পারো নাই, ঠিক আছে? জৈব অ্যাসিড কাকে বলে? যে সকল জৈব যৌগে COOH মূলক থাকে, COOH মূলক মানে হলো কার্বক্সিল মূলক থাকে, তাদেরকে জৈব অ্যাসিড বলে, ঠিক আছে? জৈব যৌগে কার্বক্সিল মূলক থাকলে সেটাকে বলবো আমরা জৈব অ্যাসিড। 1 লাইন লিখলে এটার 1 মার্ক পাওয়া যায়। দ্বিতীয় প্রশ্নটা হলো সাইক্লোপ্রোপিন একটি অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। যাদের কাছে কোশ্চেন আছে কোশ্চেনটা নিয়ে বসো। সাইক্লোপ্রোপিন একটি অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। সাইক্লোপ্রোপিন কেমন? সাইক্লোপ্রোপিন। সাইক্লোপ্রোপিনের সংকেতটা কি? সাইক্লো মানে কি? বদ্ধ, চক্র। তাহলে প্রোপিন যেহেতু কার্বন সংখ্যা কত হবে? 3, তাহলে প্রথমে কার্বন সংখ্যা 3 বিশিষ্ট একটা বদ্ধ শিকল যৌগ লিখে ফেললাম। যেহেতু আমার নামের শেষে ইন আছে, অর্থাৎ এটা অ্যালকিনের প্রকৃতির, তার মানে এখানে একটা দ্বিবন্ধন হবে। তাহলে এই কার্বনের যোজনী কয়টা ফিল আপ হয়েছে? 1 2 3, বাকি আছে একটা। এখানে একটা হাইড্রোজেন দিব,
এখানে দুইটা আর এদিকে একটা, বাকি একটা হাইড্রোজেন দিব। এই কার্বনে দেখো যোজনীর দুইটা ফিল আপ হয়েছে, বাকি আছে দুইটা। এটা হলো আমাদের সাইক্লোপ্রোপিন। তাহলে এখানে দুইটা শব্দ, সাইক্লোপ্রোপিন হলো একটা অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্তটা কিভাবে বুঝবো? অসম্পৃক্তের বর্ণনাটা এইভাবে দিবা যে এখানে একটি অসম্পৃক্ত মানে হলো যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, অসম্পৃক্ত মানে হলো যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে কোনো একটা যৌগে, তাহলে সেই সকল যৌগকে আমরা অসম্পৃক্ত যৌগ বলি। যেহেতু এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে তার মানে এটা একটা অসম্পৃক্ত। আর বদ্ধশিকল মানে হলো যদি প্রান্তীয় যে কার্বন দুইটা আছে, ঠিক আছে, প্রান্তীয় যে কার্বন দুইটা আছে এটা যদি পরস্পরের সাথে যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলি যে এটা বদ্ধশিকল। এই দুইটা শব্দের ব্যাখ্যা যদি দিতে পারো তাহলে এখান থেকে 2 এ 2 পাওয়া সম্ভব। আর এই ক্ষেত্রে অবশ্যই চিত্রটা এঁকে দিতে হবে। এরপরে ঘ নাম্বারটা দেখো, এখানে যে আমাদের এক্স যৌগটা তৈরি হয়েছে, এই এক্স যৌগ থেকে কিভাবে আমরা ইথানল তৈরি করতে পারি। তাহলে এক্স কি? ইথেন, CH3 বন্ড CH3। কিভাবে আমরা CH থেকে এটা থেকে কি তৈরি করব? ইথানল। খুবই সহজ একটা বিক্রিয়া, ইথানল তৈরি করব। তাহলে প্রথম কাজ কি আমাদের? আমরা যে অনেকগুলা বিক্রিয়া একসাথে শিখছিলাম ওই বিক্রিয়ারই একটা অংশ বিশেষ প্রথম দুইটা বিক্রিয়া লিখে দিলে হয়। তাহলে এই ইথেনের সাথে কার বিক্রিয়া হবে? ক্লোরিনের বিক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে এই ক্লোরিন একটা হাইড্রোজেনকে সরিয়ে দিবে, সে নিজে ওই জায়গাটাতে বসবে। তাহলে কি তৈরি হলো? CH3 CH2, ঠিক আছে। ক্লোরিন একটা হাইড্রোজেনকে বের করে দিবে, তার মানে এখানে হাইড্রোজেন দুইটা হবে, বাকি একটা ক্লোরিন যুক্ত হবে। আর এখান থেকে যে হাইড্রোজেনটা বের হয়ে গেছে ওইটা অপর একটা ক্লোরিনের সাথে সংযুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করবে। তাহলে এই যৌগটার নাম কি হলো? এই যে এইটুক অংশের নাম হলো ইথাইল আর এটার নাম হলো ক্লোরিন। তাহলে এটাকে একসাথে যদি লিখতে যাই তাহলে ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড উৎপন্ন হয়। এই ইথাইল ক্লোরাইডের সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিই, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিই তাহলে কি তৈরি হবে? তোমাদেরকে শর্টকাটে লিখে দিয়েছিলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যদি দেওয়া হয় সেক্ষেত্রে প্রতিস্থাপন হয়। আর যদি আমরা অ্যালকোহলীয় দ্রবণ দিই, তাহলে সেক্ষেত্রে কি তৈরি হবে? অপসারণ বিক্রিয়া হবে এখানে। তাহলে যেহেতু এখানে আমাদের অ্যালকোহল প্রস্তুত করা প্রয়োজন, তার মানে OH এসে ক্লোরিনকে প্রতিস্থাপন করবে। তাহলে কি তৈরি হবে? CH3 CH2 OH। এই যে OH এসে ক্লোরিনকে প্রতিস্থাপন করলো, তাহলে কি তৈরি হলো? ইথানল। ইথানল প্রস্তুত হয়ে গেল। প্লাস পাশাপাশি আর কি তৈরি হবে? এই যে এখানে ক্লোরিন হলো প্লাস, কার্বন মাইনাস, সোডিয়াম প্লাস, হাইড্রোক্সাইড মাইনাস, তাহলে সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড। এভাবে আমরা খুব সহজে ইথেন থেকে কি তৈরি করতে পারি? ইথানল তৈরি করতে পারি, ঠিক আছে। ইথেন থেকে ইথানল তৈরি করতে পারি। এই দুইটা বিক্রিয়া লিখে এটার বর্ণনা দিয়ে দিলে এই প্রশ্নের আনসার শেষ হয়ে যায়। এরপরের প্রশ্নটা দেখো, উদ্দীপকের ওয়াই যৌগটি আমাদের জীবনের জন্য যেমন প্রয়োজনীয় তেমনই এর ক্ষতিকর প্রভাব রয়েছে। তাহলে দুইটা অংশ, একটা হলো প্রয়োজনীয় অংশ আর একটা হলো ক্ষতিকর অংশ। তো প্রয়োজনীয় দিক তুমি আলাদাভাবে বলতে হবে, ক্ষতিকর দিক আলাদাভাবে বলতে হবে। যেহেতু আমাদের ওয়াই যৌগটার কি হবে? পলিপ্রোপিন, ঠিক আছে। এই বিক্রিয়াটা আলাদাভাবে দেখাতে হবে, প্রোপিন থেকে কিভাবে পলিপ্রোপিন হয়, বা বিক্রিয়া না দেখালেও হবে যে এখানে পলিপ্রোপিন তৈরি হচ্ছে। এই পলিপ্রোপিনের দুইটা অংশ আলাদাভাবে দেখাতে হবে। আমরা একটু দেখি তাহলে কেমন। তাহলে এখানে প্রোপিন থেকে কিভাবে পলিপ্রোপিন তৈরি করা যায়। তাহলে প্রোপিন থেকে পলিপ্রোপিন তৈরি হলো। এই পলিপ্রোপিনের প্রয়োজনীয় দিক, বর্ণনা করতে হবে। তাহলে এটা কি কি কাজে ব্যবহার করা হয় একেবারে টু দ্য পয়েন্টে লিখবে কেমন।
পলিপ্রোপিনের প্রথম কাজ কি? এটা মজবুত, হালকা এবং তাপ সহনীয় হয়। মজবুত, হালকা এবং তাপ সহনীয়। এটা বইয়ে যা আছে তাই লিখবা, এটা বাড়তি কিছু লেখার দরকার নাই। তারপরে দড়ি, পাইপ, কার্পেট, প্লাস্টিক বোতলে ব্যবহার করা হয়। তারপরে এটা তুমি চাইলে যে কোনো প্লাস্টিককে আমরা ইচ্ছা অনুযায়ী কি করতে পারি, এটার রূপ দান করতে পারি, সাইজ যে কোনোভাবে পরিবর্তন করা যায়। এগুলো হলো প্রয়োজনীয় দিক। এই 3টা পয়েন্ট অবশ্যই থাকতে হবে। আর ক্ষতিকর দিক কি? যেহেতু এটা প্লাস্টিক, এটা পরিবেশের দীর্ঘদিন পর্যন্ত একই রকম অবিকৃত অবস্থায় থাকে, পরিবেশের দূষণ ঘটায়। ব্যাকটেরিয়া দ্বারা এটা বিয়োজিত হয় না। ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত যেহেতু হয় না, এটা পরিবেশে দীর্ঘদিন একই রকম থাকে। এতে করে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তার মানে যে জায়গায় প্লাস্টিকের পরিমাণ বেড়ে যাবে, যে জায়গায় পলিপ্রোপিনের পরিমাণ বেড়ে যাবে, সেই জায়গাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। অর্থাৎ ওই জায়গায় কোনো ধরনের ফসল উৎপাদন হবে না, গাছগাছালি হবে না, মাটি দূষণ হয়ে যাবে। তাহলে এভাবে 2টা দিক আলোচনা করতে হবে। এক হলো প্রয়োজনীয় দিক, আরেকটা হলো ক্ষতিকর দিক। হেডিংস দিয়া এটা আলাদা আলাদাভাবে দিবা, যে প্রয়োজনীয় দিক, ক্ষতিকর দিক। এই 4টা বুঝছো কিনা দেখো। ক, খ, গ, ঘ 4টারে ব্যাখ্যা দিলাম। এই 4টা প্রশ্ন বুঝছো কিনা? ঢাকা বোর্ড 2023। এরপরে যে